তার মানে এসব রাইসার কাজ। আমার প্রতি আঙ্কেলের ঘৃণা জন্মানোই ওর আসলে উদ্দেশ্য। সেদিন আর ভার্সিটিতে গেলাম না। সবাই আমাকে ভুল বুঝলো, শেষে কিনা আঙ্কেলও আমাকে ভুল বুঝলো। এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে। যেহেতু আমার এখানে থাকাটা রাইসার পছন্দ না, তাই অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম, আমি এই বাসা ছেড়ে চলে যাব। তাই যাওয়ার আগে একটা চিঠি লিখলাম। চিঠিটা বিছানার উপরে রেখে দিলাম। যাওয়ার সময় আঙ্কেল আন্টির রুমে ঢুকে তাদেরকে একটু দেখে দুফোঁটা চোখের পানি ফেলে বাসা থেকে চলে আসলাম। রাত 12টার মতো হয়তো বাজে। আমি রাস্তার ল্যাম্পপোস্টের নিচে আলোতে মনমরা হয়ে ব্যাগ কাঁধে নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর মধ্যবয়সী একটা রিক্সাওয়ালা চাচা আমাকে এসে বলল, বাপজান কোথাও যাইবেন? আমি শুধু মাথা নেড়ে নাসূচক উত্তর দিলাম। তারপর উনি আবার জিজ্ঞেস করলেন, তাহলে এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন বাপজান? দেখে তো ভদ্রঘরের পোলাই মনে হয়। আমি বললাম, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এখানে দাঁড়িয়ে আছি। চাচা বললেন, তোমার কথা বুঝি নেই। তারপর আমি ওনাকে সব কথা খুলে বললাম। সব শুনে উনি অবাক হয়ে বললেন, বাপজান একটা কথা বলবো? আমি বললাম, জি অবশ্যই বলেন। চাচা বলল, তুমি আমার ছেলের বয়সী, তুমি কি আমার লগে যাইবা? আমি বললাম, কোথায় যাব? চাচা বলল, আমার বাড়িতে। আজকে রাতে আমার বাড়িতে থাইকা কাল সকালে একটা ব্যবস্থা হবে। একেই বলে গরিব মানুষের মন। নিজে দুই বেলা না খেতে পারলেও অন্যের কষ্ট দেখে তাদের কাছে সহ্য হয় না। নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। চাচা বলল, কি হলো বাপজান, চুপ কেন? যাবে না আমার লগে? আমি বললাম, ঠিক আছে চাচা, যাব। তারপর আমি উনার রিক্সা করেই উনার বাসায় চলে আসলাম। ঢাকা শহরের ছোট্ট একটা গলির মধ্যে উনার বাসা। উনার বউটাও অনেক ভালো, আমাকে ছেলের মতোই আপন করে নিয়েছে। রাতে উনাদের সঙ্গে একসাথে খেলাম। অনেকদিন পর উনাদের সাথে মনে হলো তৃপ্তি করে খেলাম। রুম একটা হওয়াতে উনারা আমাকে খাটে থাকতে বলে তারা নিচে থাকার জন্য বিছানা করলো। অনেক জোরাজুরি করার পরও উনাদের খাটে আনতে পারলাম না। উনাদের একটাই কথা, মেহমানকে কখনো অসম্মান করতে নেই। অনেক ক্লান্ত থাকার জন্য বিছানা শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি চাচি আগেই উঠে আমার জন্য নাস্তা বানিয়েছে। আর ওদিকে রাইসা চা না পেয়ে রাগান্বিত হয়ে আমি যেখানে থাকতাম সেই রুমে আসতে লাগলো। আঙ্কেল আন্টিও এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। তারাও দেখলো আজকে সকালে কোনো নাস্তা রেডি নেই। রাইসা এসে ওর আব্বু আম্মুকে জিজ্ঞেস করলো, তোমাদের নবাবজাদার কাজ দেখো, আমরা উঠে পড়েছি, তার ওটার কোনো নামগন্ধই নেই। এখন কি আমি না খেয়ে থাকবো? আঙ্কেল বলল, ও তো এত লেট করে ঘুম থেকে ওঠে না, আমাদের আগেই তো সে উঠে যায়। রাইসা বলল, তোমাদের আশকারা পেয়ে তো ও মাথায় উঠে বসেছে, আজ দেখাচ্ছি মজা ওকে। বলেই রাইসা আমার রুমে আসলো। দরজা খুলে হা করে তাকিয়ে আছে। রাইসার এরকম হা করে তাকিয়ে থাকা দেখে আঙ্কেল আন্টিও আমার রুমে আসলো। এসে দেখে আমি রুমে নেই, শুধু বিছানার ওপর একটা চিঠি পড়ে আছে। আঙ্কেল বিছানার ওপর থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো। প্রিয় আঙ্কেল, আমার জন্য আপনাদের আর কষ্ট পেতে হবে না। আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যে বাসায় আমার গাড়ে চোরের অপবাদ এসেছে সেখানে থাকাটা আমি শ্রেয় বলে মনে করছি না। একটা কথা শুধু বলবো, গরিব ঘরের গ্রামের ছেলে হতে পারি, কিন্তু কখনোই চোর নই আঙ্কেল। আমরাও মানুষ, ভুলটা আমার ছিল না। যাই হোক, তবুও ভুল করলে সবাই ক্ষমা করবেন। আপনাদের সুস্থতা কামনা করছি। ইতি গ্রামের সেই ক্ষেত ছেলেটি। চিঠিটা পড়েই আঙ্কেল মাথায় হাত রেখে বিছানার উপর বসে পড়ল। রাইসা কাছে এসে বলল, কি হয়েছে আব্বু, চিঠিটা কার আর কি লেখা আছে? আঙ্কেল রাইসাকে চিঠিটা দিল আর সেও পড়ল। রাইসা চিঠিটা পড়ে মনে মনে খুশি হয়েছে। এদিকে আমি, চাচা একটা কথা বলতাম। চাচা বলল, হ্যাঁ বাপজান, কি কইবা? আমি বললাম, আপনার সাথে আমারও একটা রিক্সার ব্যবস্থা করে দিতে পারবেন? আমিও রিক্সা চালাইতাম। চাচা বলল, কি বলো বাপজান, এত শিক্ষিত একটা পোলা, তুমি রিক্সা চালাইবা? আমি বললাম, জি চাচা, পড়াশোনার পাশাপাশি নিজের খরচটা চালানোর জন্য কিছু একটা তো করতেই হবে। আর ঢাকা শহরে আমার পরিচিত বলতে কেউ নেই যে একটা ভালো চাকরি দিবে, তাই রিক্সাই চালাবো। প্লিজ একটা ব্যবস্থা করে দিন না। চাচা বলল, কে বলছে কেউ নেই? আমি আছি তো। আর তোমার রিক্সা চালাইতে হইব না, আমি একটা ব্যবস্থা করে দিতেছি। তুমি কোনো চিন্তা করো না বাপ। ধন্যবাদ চাচা। তারপর আমি চাচা আর চাচি মিলে সকালের নাস্তা তৃপ্তি সহকারে খেয়ে চাচার সাথে বেরিয়ে পড়লাম। চাচা আমাকে তার রিক্সার মহাজনের কাছে নিয়ে গেল। মহাজন উনাকে হয়তো খুব ভালো করেই চিনে, তাই যেতেই উনি বলল, কি খবর করিম মিয়া, কেমন আছো? চাচা বলল, ভালো আছি। মহাজন একটা কথা কইতে চাই।
একটা অনুরোধ নিয়ে আইছি, আপনি কিন্তু না করতে পারবেন না। মহাজন বলল, আরে করিম মিয়া, তুমি এভাবে বলতেছো কেন? বলো কি করতে হবে। চাচা বলল, এই যে এই ছেলেটার নাম রাকিব। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মহাজন সালামের উত্তর দিল। চাচা বলল, সে বগুড়া থেকে এসেছে পড়ার লাগিয়া, কিন্তু ঢাকায় তার আপন বলতে কেউ নেই, অনেক বিপদে আছে, অনেক পড়াশোনা করে। আপনি যদি তার একটা কাম দেন খুব উপকার হইতো। মহাজন আমাকে বলল, তুমি কি কাজ করতে চাও? আমি বললাম, যে কোনো কাজ, রিক্সা চালাইতেও রাজি আছি। মহাজন বলল, না না, তুমি এত শিক্ষিত ছেলে, তোমাকে দিয়ে রিক্সা চালানো যাবে না। আমি বললাম, কোনো কাজই ছোট মনে করি না আঙ্কেল, কাজ তো কাজই, আর সব কাজই সম্মানের। মহাজন বলল, হ্যাঁ তা ঠিক, তুমি গাড়ির গ্যারেজে কাজ করতে পারবে? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল পারবো। মহাজন জিজ্ঞেস করলো, কাজ শিখা আছে? আমি বললাম, না, কিন্তু আমি গ্রামের ছেলে, কয়েকদিনেই কাজ শিখে নিতে পারবো। মহাজন বলল, ঠিক আছে, করিম মিয়া যেহেতু তোমাকে নিয়ে আসছে তাই আমি তোমাকে বিশ্বাস করলাম, আমার গাড়ির গ্যারেজে তুমি কাজ করবে। আমি বললাম, আঙ্কেল আরেকটা কথা। মহাজন বলল, হ্যাঁ বলো। আমি বললাম, আমি ওখানেই থাকতে চাই। মহাজন বলল, কেন? আমি বললাম, কারণ আমার থাকার জায়গা নেই। কথাটা শুনে চাচা বলল, কি বলো বাপজান, একদিনে আমারে পর করে দিলা? আমি বললাম, ছি ছি চাচা, কি বলেন, আপনার কথা আমি কখনো বলতে পারবো না। আপনাদের একরকম, আমি জানি আপনাদের অনেক কষ্ট হয় থাকতে, তার উপর আমি বোঝা হতে চাচ্ছি না। প্লিজ চাচা, কিছু মনে করবেন না, আমি কথা দিতেছি আপনাদের সাথে আমি সবসময় যোগাযোগ রাখবো। চাচা বলল, তারপরও। আমি বললাম, আর কোনো কথা না চাচা, তাছাড়া আমাকে তো পড়তেও হবে, এখানে নিরিবিলিতে রাতে পড়তে পারবো। চাচা প্রথমে রাজি না হলো, আমার অনেক জোরাজোরিতে উনি রাজি হলো। তারপর আমাকে মহাজনের গাড়ির গ্যারেজে নিয়ে যাওয়া হলো। আমি মনোযোগ দিয়ে কয়েকদিনেই কাজ শিখে নিলাম। এই কয়েকদিনে কাজের চাপে আর ভার্সিটিতে যাওয়া হলো না। এখন আমি গ্যারেজেই থাকি আর দিনের বেলা ওখানেই কাজ করি। মাঝে মাঝে চাচার সাথে দেখা করে আসি। এখন মহাজনও আমাকে অনেক ভালোবাসে, আমার কাজ দেখে সে অনেক খুশি, তাই আমার বেতনও বাড়িয়ে দিল। একদিন কাজ করছি, হঠাৎ দেখি একটা নষ্ট গাড়ি গ্যারেজে ঢুকলো। প্রথমে আমি খেয়াল না করলেও একটু পরে খেয়াল করে দেখি এটা রাইসার গাড়ি। সে অন্যদিকে হয়ে কার সাথে যেন কথা বলছে। আমি গিয়ে বললাম, ম্যাডাম গাড়ির কি সমস্যা? রাইসা আমাকে দেখে বলল, কি রে খ্যাত, তুই এখানে কেন, এই গ্যারেজে কাজ করিস? আমি বললাম, জি ম্যাম, আমি গাড়িটা দেখতেছি। আজকে মহাজন এখানেই আছে। আমি এই কথাটি বলতে না বলতেই রাইসা মহাজনকে বলল, চাচা এ কি আমার গাড়ি ঠিক করতে পারবে? মহাজন বলল, হ্যাঁ পারবে, রাকিব খুব ভালো কাজ জানে, ওই আপনার গাড়ি ঠিক করে দিতে পারবে ম্যাডাম। তারপর রাইসা আমাকে বলল, এতই যখন ভালো কাজ জানিস তাহলে ভার্সিটিতে যাস কেন লেখাপড়া করতে? তোদের মতো গরিবরা যদি লেখাপড়া করে তাহলে আমাদের মতো ধনীদের কামলা কে খাটবে বল? আমি সেই কথায় কান্না দিয়ে কাজ করতে লাগলাম। আল্লাহ কান দিয়েছে দুটো, একটা কান দিয়ে শুনি আর একটা কান দিয়ে বের করে দেই। রাইসা বলল, কি আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আর আমাদের বাসা থেকে এভাবে চলে আসলি কেন? আমি বললাম, আপনি তো এটাই চেয়েছিলেন। যাই হোক ম্যাম, আজকে গ্যারেজে আর কেউ নেই, আমি যদি গাড়িটা না দেখি তাহলে আজ গাড়িটা এখানেই পড়ে থাকবে। রাইসা বলল, ঠিক আছে, যা করার তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। গাড়িটা দেখার পর ভাড়াটা দিয়ে রাইসা চলে গেল। কত দিল দেখিনি, তারপর দেখলাম 500 টাকা দিয়েছে। আমি মহাজনকে বললাম, মহাজন এই নেন। মহাজন বলল, আরে রাকিব, 500 টাকা তুমি কই পেলে? আমি বললাম, কই আর পাবো, বড়লোক বাপের মেয়ে দিয়ে গেছে। মহাজন বলল, উনি কে, তোমার সাথে এমন ব্যবহার করলো কেন? তারপর আমি বললাম, বড়লোক বাবার অহংকারী মেয়ে, যে আমাদের মতো গরিবদের দেখতে পারে না, ঘৃণা করে। মহাজন বলল, আচ্ছা, এই টাকাটা তোমার কাছেই রাখো। আমি বললাম, কেন আঙ্কেল? মহাজন বলল, তুমি ভার্সিটিতে যাও, তার খরচ আছে না, সেজন্য। আমি বললাম, সেজন্য তো আমি বেতন পাই। মহাজন বলল, রেখে দাও, কাজে আসবে। ধন্যবাদ আঙ্কেল। ভার্সিটির কথা মনে হতেই ভাবলাম অনেক দিন ধরে ভার্সিটিতে যাওয়া হয় না, তাই কাল যাব। ওদিকে গ্রামের বাড়িতে আজকে রেখা আপুর বিয়ে। বাসায় অনেক আয়োজন চলছে, কিন্তু নিশি সবসময় চুপচাপ মনমরা হয়ে থাকে। আব্বু বলল, নিশি মামুনি, তুমি রেডি হচ্ছ না কেন? বাইরে যাও, মজা করো, দেখছো না সবাই কত আনন্দ করছে। নিশি বলল, আমার যেতে ভালো লাগছে না বড় আব্বু। আব্বু বলল, এরকম চুপচাপ মনমরা হয়ে থাকলে আমরা তোমাকেও একদিন হারাবো। আমরা তোমাকে হারাতে চাই না আম্মু,
প্লিজ এভাবে আর থেকো না। নিশি বলল, বড় আব্বু? আব্বু বলল, হ্যাঁ বলো। নিশি বলল, রাকিব ভাইয়া কি আর কখনো ফিরে আসবে না? নিশির কথায় আব্বু এবার চুপ হয়ে গেল, কোনো কথা বলছে না। তারপর নিশি আবার বলল, বড় আব্বু বলো না। আব্বু বলল, বাদ দাও না, বলে আব্বু চলে গেল। তারপর নিশি সেই মনমরা হয়ে রেডি হয়ে বিয়ের অনুষ্ঠানে জয়েন করলো। দুমদাম করে আপুর বিয়েটা হয়ে গেল। এদিকে আমি গ্যারেজে মিটিমিটি আলোতে পড়তেছি। হঠাৎ কারো আসার শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম হয়তো চোর হবে, তাই চুপ করে এগোতে লাগলাম। কাছে গিয়ে পুরাই অবাক হলাম, কারণ ওটা রিক্সাওয়ালা চাচা ছিল। আমি তাকে দেখে অবাক হয়ে বললাম, আরে চাচা, এত রাতে আপনি এখানে? চাচা বলল, আর বইলো না বাপ, আজকে তোমার চাচি পিঠা বানাইছে, তাই আমাকে জোর করে পাঠাইলো তোমাকে এগুলো দিয়ে আসতে। আমার প্রতি ওনাদের এত ভালোবাসা দেখে চোখ থেকে সত্যিই 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাত্র কয়েকদিনের পরিচয়ে একটা গরিব মানুষ কিভাবে আমাকে আপন করে নিয়েছে। আল্লাহ হয়তো তাকে সামর্থ্য দেয়নি, কিন্তু অনেক বড় মন দিয়েছে, যেটা অনেক বড় লোকের থাকে না। তারপর আমি চোখের পানি মুছতে চাচা বলল, তুমি কাঁদছো কেন বাপ? কি হয়েছে তোমার, আমার খুইল্লা কও। আমি বললাম, আরে কিছু না চাচা, চোখে কি জানি পড়েছে, এখন ঠিক আছে। পিঠা দিন না, চাচি বানাইছে আর আমি খাবো না, এটা কি হয়? চাচা বলল, এই নাও তাহলে, এখন আমি যাই। আমি বললাম, আমার সাথে একটু পিঠা খান না চাচা। চাচা বলল, না বাপ, তুমিই খাও, বাড়িতে খামুনি। আমি বললাম, প্লিজ একটা। আমার জোরাজোরিতে চাচা আমার সাথে পিঠা খেলো। একটু পর চাচা চলে গেল। আমিও আর কিছুক্ষণ পড়াশোনা করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে কিছু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকদিন পর আজ ভার্সিটিতে আসলাম। একটু ঘোরাঘুরি করে ক্লাসের সময় হলে ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসে ঢুকতে রাইসা ওর বন্ধুবান্ধবীদের বলতে লাগলো, কারো গাড়ি নষ্ট হলে বলিস, মিস্ত্রি আসছে ঠিক করে দিবে। বলেই সবাই জোরে জোরে হাসতে লাগলো। এক বান্ধবী বলল, কি রে রাইসা, তোদের বাসার চাকর থেকে সোজা এখন গ্যারেজ মিস্ত্রি হইছে? প্রতিদিন এরকম অপমান আর সহ্য করা যায় না, তাই আজ মুখটা খুলেই ফেললাম। তাই তাদের কাছে গিয়ে আমিও বললাম, আপনারা তো আমার থেকেও আরও বেশি ফকির। নিজের বাবার টাকায় ফুটানি দেখাচ্ছেন, বাবার কেনা গাড়ি দিয়ে ঘুরছেন, কখনো 1 পয়সা রোজগার করেছেন? সেই ক্ষমতাও তো আপনাদের নেই। আর আমি কাজ করে নিজের উপার্জন দিয়ে নিজে চলি। এখানে বলতে গেলে সবচেয়ে বড় লোক আমি। আগে 1 টাকা রোজগার করে আমাকে দেখান, তারপর এই বড় বড় লেকচার জানেন। ননসেন্স কোথাকার। রাইসা বলল, এই কি বললি তুই, আমরা ননসেন্স? বলে রাইসা আমার গায়ে হাত তুলতে চাইল। আর তখনই রুমে স্যার চলে আসলেন, তাই আর হাত তুলতে পারলো না। শুধু বলল, তোকে পরে দেখছি, দাঁড়া। আমি ওর কথা শুনে আর কিছুই বললাম না, চুপচাপ একাই পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। তারপর মনোযোগ দিয়ে 2টা ক্লাস করলাম। 3য় ক্লাসে রাইসা সহ ওর সকল বান্ধবীরা উঠে চলে গেল, কেন জানি না। আমি ওদেরকে দেন না দিয়ে আমার মতো আমি ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে আমি ক্যাম্পাসের বাইরে আসতে রাইসা আর ওর বান্ধবী সহ কিছু গুন্ডা টাইপের ছেলে আমাকে ঘিরে ধরলো। তারপর রাইসা বলল, ক্লাসে কি বলছিলি, আমি ননসেন্স তাই না? তাহলে আরেকটু ননসেন্সগিরি দেখাই দেই। তারপর রাইসা ছেলেগুলোকে ইশারা করতেই আমাকে অনেক মারলো। প্রায় 10 মিনিট মারার পর ওরা ওখান থেকে চলে গেল। যাওয়ার সময় রাইসা আমাকে বলল, আমার সাথে তর্ক করার ফল তোকে বুঝিয়ে দিয়ে গেলাম, যাতে ভবিষ্যতে আমার সামনে আর না আসিস, মাইন্ড ইট। তারপর কোনো রকম রিক্সা নিয়ে আমি গ্যারেজে পৌঁছালাম। দুপুরে আর কিছুই খেলাম না, ফ্রেশ হয়ে সরাসরি ঘুমিয়ে পড়লাম। গ্যারেজেও আর কাজ করলাম না সারাদিন। রাতের বেলা মায়ের জন্য গায়ে প্রচুর জ্বর আসলো। জ্বর নিয়ে আবার কয়েকদিন ভার্সিটিতে গেলাম না। এই কয়েকদিন চাচা চাচি মহাজন সবাই আমার কেয়ার করে সুস্থ করে তুলেছে। এভাবে ভার্সিটিতে রাইসার অত্যাচার, কাজের চাপ আর চাচা চাচির ছেলের মতো ভালোবাসার খুনসুটিতে আরও 1 বছর কেটে গেল। 2য় বর্ষেও অনেক ভালো রেজাল্ট করেছি। চাচা চাচি মহাজন সহ সবাই অনেক খুশি। এখন আমি 3য় বর্ষে আছি। এদিকে গ্রামের বাড়িতে নিশির আজকে এসএসসি রেজাল্ট বের হয়েছে। সেও অনেক ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমি থাকতে পড়ায় ফাঁকি দিত। এখন আমি নেই, তাই পড়ায় মনোযোগী হতে পেরেছে। আব্বু আম্মু চাচা চাচি সবাই তাকে নিয়ে অনেক খুশি। এই 2 বছরে সবাই আমার সুখ প্রায় কেটে উঠতে পারছে। নিশির মধ্যে আগের চেয়ে অনেক ম্যাচুরিটি আসছে। সে এখন আর সেই পিচ্ছি মেয়েটা নেই। নিশিও জেদ ধরল, সে ঢাকা শহরে পড়াশোনা করতে চায়, কিন্তু আমাকে হারানোর পর আব্বু আম্মু চাচা চাচি কেউ তাকে ঢাকা পাঠাবে না। তাই নিশি অনেক মন খারাপ করে রুমে চুপচাপ বসে আছে।
সে অনেক জেদি, একবার যেটা বলে সেটা করেই ছাড়ে। এখন তারা কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে আমি একদিন ভার্সিটিতে ক্যাম্পাসে বসে আছি। অনেকক্ষণ একা একা বসে থাকার পর ক্লাসের সময় হয়ে গেলে ক্লাসে চলে গেলাম। তবে আজকে রাইসার বান্ধবীদের দেখলাম, কিন্তু রাইসাকে কোথাও দেখতে পেলাম না। যাই হোক, আজ ভালোই হলো, শান্তিমতো ক্লাস করতে পারবো। ওর অত্যাচার থেকে তো একদিন বাঁচা গেল। খুশি মনে ক্লাস করতে লাগলাম। ক্লাসে নোটিশ দিয়ে গেল গরমের জন্য কিছুদিন ভার্সিটি ছুটি থাকবে। যাক, ভালোই হলো। 3টা ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে এলাম। ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাসের দিকে আসতেই আমাদের অডিটোরিয়াম রুম সামনে পড়ে। তো অডিটোরিয়াম রুমের পাশ দিয়ে যেতেই ভেতর থেকে কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ আসলো। প্রথমবার আমি আওয়াজটাকে পাত্তা দিলাম না, আবার হাঁটা শুরু করলাম। একটু পর আবার একই রকম আওয়াজ আসলো। এবার আমি সিরিয়াসলি নিয়ে ওখানেই থমকে গেলাম। তাই ভেতরে কি হয়েছে সেটা দেখার জন্য দরজার কাছে গেলাম। উমা, এ কি, দরজা ভেতর থেকে লক! এই সময় তো দরজা লক থাকার কথা না। ভেতরে ডালমে কুছ কালা হ্যায়। তাই অনেক ধাক্কা দেওয়ার পর খুলেও গেল। দরজা খোলার পর আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর চারদিকে দেখলাম, কিন্তু কিছুই তো নেই। তাহলে এই আওয়াজ কোথা থেকে আসলো? হয়তো বা ভুলে শুনেছি। এভাবে নিজের ওপর নিজেই দোষ দিয়ে চলে আসছি। দরজার সামনে আসতেই হঠাৎ আবার একটা আওয়াজ ভেতরে শুনতে পেলাম, কিন্তু এই আওয়াজটা আগের থেকে আলাদা। আওয়াজটা শুনতে এবার আমি এক ঝটকায় পিছনে তাকালাম। আর পিছনে তাকাতেই আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমি দেখলাম একটা ছেলে চিৎকার দিল। ওখানে আরও কেউ আছে। কর্নারে অন্ধকারের জন্য কিছুই বোঝা যাচ্ছে না। তাই বোঝার জন্য কাছে গেলাম। কাছে গিয়ে আমি আবার ঝটকা খেলাম, কারণ এটা তো রাইসা আর ওর 2টা ছেলে বন্ধু। আমাকে আসতে দেখে একটা ছেলে রাইসার মুখ চেপে ধরেছিল, আর রাইসা হাতে কামড় দিয়ে দেয়, সেজন্য ছেলেটা চিৎকার করে। আমাকে দেখে রাইসা কান্না করতে লাগলো, আর ছেলে দুটো বলল, এই তুই এখানে কি চাস? আমি বললাম, আপনারা এখানে ওর সাথে কি করছেন? ছেলেটা বলল, আজ সুযোগ পেয়েছি, তাই সুযোগে সদ্ব্যবহার করছি। আমি বললাম, মানে? ছেলেটি বলল, এত মানে করিস না, চাইলে তুইও আমাদের সাথে জয়েন করতে পারিস। আমি বললাম, আপনারা তো ওর বন্ধু, আর বন্ধু হয়ে ওর এত বড় সর্বনাশ কেন করছেন? ছেলেটি বলল, হ্যাঁ বন্ধু ছিলাম, কিন্তু ওর বাবা যেদিন আমাদের অপমান করে বের করে দিয়েছে সেদিনই ঠিক করেছিলাম ওর প্রতিশোধ আমরা ওর থেকেই নিব। আর আজ সেটার সুযোগ পেয়েছি। আসলে ওকে বুক করার জন্য এতদিন ওর সাথে বন্ধুত্বের নাটক করে গেছি। আমি তো ওদের কথা শুনে একদম থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এ আবার কেমন বন্ধুত্ব? এর চেয়ে আমাদের গ্রামের বন্ধুরাই অনেক ভালো। আমার চুপ থাকা দেখে ছেলেগুলো আবার বলল, তোকেও তো ওসো ওর বাবা মা অনেক অপমান করেছে, কতই না অত্যাচার করেছে, চাইলে তুইও আমাদের সাথে জয়েন করতে পারিস, কি করবি তো? ওদের কথা শুনে রাইসা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। রাইসার চুলগুলো এলোমেলো হয়ে আছে, হাতগুলো বাঁধা। 2টা ছেলের শক্তির কাছে পরাজিত হয়ে ওর এমন অবস্থা হয়েছে। ওর সাথে আমার রাগ থাকতে পারে, কিন্তু এমন অবস্থায় এর সুযোগ নেওয়াটা মোটেও ঠিক হবে না। ছেলে 2টা আবার আমার চেয়ে বড়। এদের দুজনকে পরাজিত করতে হলে আমাকে বুদ্ধি দিয়ে পরাজিত করতে হবে। ছেলেটি বলল, উই এত ভাবছিস কি? হ্যাঁ না না বল। রাইসা আমার দিকে করুণভাবে তাকালো। হয়তো ভাবছে আমিও ওদের দলে যোগ দিব। আমি কোনো কথা না বলেই কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটার তলপেটে একটা লাথি মারলাম। আচমকা লাথি খেয়ে ছেলেটা একটু দূরে সরে পড়ল। এটা দেখে আরেকটা ছেলে আমাকে মারতে এলো। গ্রামে আগে থেকে মারামারি করতে অনেক ভালো লাগতো, কারণ ভালো মারামারি করতে পারি, কিন্তু শহরে এসে তা কখনো দেখাইনি। এবার কারো বিপদে একটু মারামারি করাই যায়। এবার ছেলেটাকে আচ্ছা মতো দোলাই দিলাম। অবশ্য নিজেও কয়েকটা ঘুষি খেয়েছি। 2টা ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওদের কাছে গিয়ে বললাম, মেয়েদের সম্মান কর, তাহলে সম্মান পাবি। আমি রাইসার কাছে এসে ওর হাতের বাঁধন খুলে দিলাম, আর রাইসা আমাকে সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি বললাম, আরে কি করছেন, ছাড়ুন। কিছুক্ষণ পর রাইসা আমাকে ছেড়ে দিল। রাইসা বলল, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবছি তুমিও ওদের দলে যোগ দিবে। আমি বললাম, আরে সমস্যা নেই ম্যাডাম, আসুন আপনাকে বাসায় পৌঁছে দিই। তারপর আমি রাইসাকে বাসায় নামিয়ে দিলাম। রাস্তায় আসার সময় আজকে রাইসা একদম চুপ ছিল, একটা কথাও বলেনি। হয়তো সে অনেক ভয় পেয়ে আছে। বাসায় নামিয়ে দিয়ে আমি চলে আসতে লাগলাম, এমন সময় রাইসা পেছন থেকে আমাকে ডাক দিল, রাকিব। আমি পেছনে ঘুরে একটু কাছে গিয়ে বললাম, জি ম্যাডাম, কিছু বলবেন? রাইসা বলল, বাসায় আসো। আমি বললাম, ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আমি যাব না, আসছি।
বলেই সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম। রাইসা পেছন থেকে অনেকবার ডাকছে, কিন্তু আমি আর সাড়া দেইনি। রাইসা বাসায় যেতে ওর এমন অবস্থা দেখে আঙ্কেল আন্টি উতলা হয়ে বললেন, তোর কি হয়েছে মা, তোর এই অবস্থা কেন? রাইসা কোনো কথা না বলে ওর বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর কান্না থামিয়ে আঙ্কেল আন্টিকে সব ঘটনা খুলে বলল। সব শুনে আঙ্কেল ছেলেগুলোর উপর অনেক রাগান্বিত হলো, আর সাথে সাথে পুলিশকে ফোন করে ছেলেদেরকে ধরিয়ে দিল। আঙ্কেল বলল, রাকিব আসছিল, বাসায় নিয়ে আসিসনি কেন? রাইসা বলল, আসতে বলছি কিন্তু আসেনি। আঙ্কেল বলল, আমরা সত্যি ওর উপর অনেক অন্যায় করেছি, আর শেষ পর্যন্ত সে এগুলো ভুলে গিয়ে ওই তোর উপকার করলো। তোকে বলেছিলাম না, গ্রামের মানুষ সত্যি অনেক সহজ সরল হয়। রাইসা বলল, হ্যাঁ আব্বু, এবার বুঝছি গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে পার্থক্য কোথায়। আঙ্কেল বলল, যা মা, এখন তুই তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। রাইসা বলল, আব্বু আরেকটা কথা। আঙ্কেল বলল, হ্যাঁ বল। রাইসা বলল, আমি রাকিবকে